প্রেসিডেন্সি কলেজের 24 বর্গফুট ঘরে গবেষণা করতেন। 1915 সালে বিক্রমপুরে কনফারেন্সে তার বক্তৃতায় বলেছিলেন, আমাদের সময় সন্তানদের ইংরেজি স্কুলে ভর্তি করানো ছিল অভিজাত্যের প্রতীক। যে স্বদেশী স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই স্কুলে আমাদের ডান পাশে বসতো আমার পিতার মুসলিম পরিচালকের ছেলে এবং আমার বাম পাশে বসতো একজন জেলের ছেলে। তারাই ছিল আমার খেলার সাথে। আমি সম্মোহিত মতো শুনতাম তাদের বলে যাওয়া পশু পাখির গল্প, জলজ প্রাণীদের গল্প। হয়তো এই গল্পগুলোই আমাকে প্রকৃতির কর্মকাণ্ড নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ করেছিল। যখন আমার ক্লাস শেষে বাড়ি ফিরে আসতাম, আমার মা আমাদের একসাথে খাবার দিতেন। আমার মা স্বধর্মপরায়ণ এবং প্রথাসম্পন্ন গৃহিণী ছিলেন। তিনি ধর্ম নিয়ে গোঁড়ামি করা আর স্বভাব ছিল না তার। তাই তিনি তার ছেলের সঙ্গে অস্পৃশ্য বালকদের প্রতি ছিলেন যথেষ্ট মমতাশীল। বাবার ইচ্ছে ও তার আগ্রহে তিনি 1880 সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের উদ্দেশ্যে লন্ডনের উদ্দেশ্যে বাড়ি জমান। কিন্তু অসুস্থতার কারণে বেশি দিন ওই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। ভগ্নিপতি আনন্দমোহন বসুর অনুকূল্যে তিনি প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে কেমব্রিজের ক্রাইবস কলেজে ভর্তি হন। এখন থেকে ট্রাইবস পাশ করেন। 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করেন। 1885 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জর্জ রবিনসন প্রথম মার্কুইস অব রিপন অনুরোধে স্যার অ্যালফ্রেড ক্র্যাব তাকে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত করেন। কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি এই নিয়োগের বিপক্ষে ছিলেন। শুধু যে তাকে গবেষণার জন্য কোনো রকম সুবিধা দেওয়া হতো না তা নয়, তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনেরও কম অর্থ লাভ করতেন। এর প্রতিবাদে তিনি বেতন নেওয়া বন্ধ করে দেন এবং 3 বছর অবৈতনিকভাবে অধ্যাপনা চালিয়ে যান। দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয়। প্রেসিডেন্সি কলেজে গবেষণার কোনো রকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় 24 বর্গফুট একটা ছোট ঘরে তাকে গবেষণার কাজ চালিয়ে যেতে হয়। প্রতিদিন নিয়মিত 4 ঘন্টা শিক্ষকতার পর যেটুকু সময় পেতেন তখন তিনি এই গবেষণার কাজ করতেন। তার উপর প্রেসিডেন্সি কলেজে কোনো উন্নত মানের গবেষণাগার ছিল না। অর্থ সংকটও ছিল প্রকট। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম 18 মাসে তিনি যে সকল গবেষণার কাজ সম্পূর্ণ করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত হতো। এই গবেষণা পত্রগুলোর সূত্র ধরে লন্ডন বিশ্ববিদ্যালয় 1896 সালের মে মাসে তাকে বিএসসি ডিগ্রি প্রদান করে। তিনি বাংলার গর্ব বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তিনি দেখলেন তরঙ্গের আলোক প্রকৃতি ব্যাখ্যায় বৃহৎ দীর্ঘের তরঙ্গ খুবই অনগ্রসর। তাই তিনি তরঙ্গকে মিলিমিটার পর্যন্ত হ্রাস করলেন, প্রায় 5 মিলিমিটার। 1894 এর পর কোনো এক নভেম্বরে তিনি মিলিমিটার তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ নিয়ে কলকাতার টাউন হলে গান পাউডার প্রজ্বলিত করেন এবং টাউন হল থেকে 75 ফিট দূরে অবস্থিত একটি ঘন্টা বাজাতে সক্ষম হন। বলা বাহুল্য যে ঘন্টা বাজানোর জন্য এই তরঙ্গকে একটি দেওয়াল টপকাতে হয়েছিল। এই ক্ষুদ্র তরঙ্গের উপরে লেখা তার অদৃশ্যতা আলোক বইটিতে তিনি লিখেছেন যে অদৃশ্য আলো সহজেই ইটের দেওয়াল এমনকি দেয়াল ভেদ করে বেরিয়ে যেতে পারে। ফলে এর সাহায্যে সহজেই তার ছাড়াই যে কোনো বার্তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যেতে পারে। ব্রিটিশ অ্যাসোসিয়েশন তার বক্তৃতার বিষয় ছিল ওন ইলেকট্রিক ওয়েভস। মাত্র 18 মাসের মধ্যেই করা পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে তিনি বক্তৃতা করেন যা ইউরোপীয় বিজ্ঞানীদের চমৎকৃত ও আশ্চর্যান্বিত করে। অশীতি পর বৃদ্ধ বিজ্ঞানী লর্ড কেলভিন বক্তৃতা শোনার পর লাঠিতে ভর করে এসে জগদীশের স্ত্রী অবলা বসুকে তার স্বামীর সফলতার জন্য অভিবাদন জানান। এই বিষয়ের উপর বিখ্যাত সাময়িক টাইমস একটি রিপোর্টে ছাপা হয়, বলা হয় এবছর ব্রিটিশ অ্যাসোসিয়েশনের সম্মেলনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বিদ্যুৎ তরঙ্গ সম্পর্কে অধ্যাপক বসুর বক্তৃতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, কেমব্রিজের এমএ এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টরস অফ সায়েন্সে বিজ্ঞানী বিদ্যুৎ রশ্মি সমবর্তন সম্পর্কে যে মৌলিক গবেষণা করেছে তার প্রতি ইউরোপীয় বিজ্ঞানী মহলে আগ্রহ জন্মেছে। রয়্যাল সোসাইটির বিদ্যুৎ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও প্রতিসরঙ্গ নির্ণয়ের গবেষণাপত্রের ভূয়সী প্রশংসা করেছে। 1899 থেকে 1907 পর্যন্ত সময়ব্যাপী জগদীশ বসু জীব ও জ্বরের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা নিয়ে গভীর অধ্যয়ন ও গবেষণায় ব্যস্ত থাকেন। বসু পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করে যে জীব ও জ্বর বস্তুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ তাদের আণবিক গঠনে একই রূপ উদ্দীপনার সৃষ্টি করে। এ ধরনের কিছু ধারাবাহিক গবেষণায় তিনি দেখিয়েছেন কিভাবে প্রাণীদেহ এবং শাকসবজির কোষ কেলাস সমূহ বৈদ্যুতিক ক্রিয়া দ্বারা উদ্দীপ্ত হয় ও সাড়া দেয়। প্রিসাইডিংস অব দ্য রয়্যাল সোসাইটি সাময়িকীটিতে জীব ও জ্বরে সাড়া দেওয়ার শক্তি শিরোনামে এ সংক্রান্ত সকল লেখা সংকলিত হয়ে প্রকাশিত হয়।
জগদীশ বসু উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যন্ত্রের নাম কেস্ক্রোগ্রাফ। এটি সামান্য নড়াচড়াকে 1 কোটি গুণ বিবর্ধিত করতে পারে। উদ্ভিদ যে তাপ, শীত, আলো, শব্দ অন্যান্য অনেক বাহ্যিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে সেই কথা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। পরিবাহিতা, পরিমাপক, ট্রান্সপিরাগ্রাফ, ফটোসিনথেটিক গ্রাহক ও চৌম্বক রেডিওমিটার তার উদ্ভাবিত অন্যান্য যন্ত্র। জগদীশচন্দ্র বসু 1915 সালে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। তার স্নেহধন্য ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, প্রশান্ত চন্দ্র বেশ, শিশির কুমার মিত্র, দেবেন্দ্র মোহন বসু সহ আরও অনেক। 1917 সালে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এখানে উদ্ভিদ ও কৃষি রসায়ন, পদার্থবিজ্ঞান ও নৃতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য উল্লেখযোগ্য বিষয়সমূহের বিশাল বিভাগ খোলা হয়। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আমৃত্যু এখানে গবেষণা কার্য পরিচালনা করেন। 1916 সালে জগদীশচন্দ্র বসু নাইট উপাধিতে ভূষিত হন। 1920 সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো নির্বাচিত হন এবং 1928 সালে ভিয়েনা একাডেমি অফ সায়েন্সের করেসপন্ডিং সদস্যপদ লাভ করেন। তিনি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিজ্ঞান সমিতির সম্মানিত সদস্য ছিলেন। তিনি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য। তার বর্তমান নাম ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি। জগদীশচন্দ্র বসু 23 নভেম্বর 1937-এ 78 বছর বয়সে প্রয়াত হন। তার স্মরণে চাঁদের একটি অগ্নেয়গিরির জ্বালামুখীর নামকরণ করা হয়েছে বোস ক্র্যাটার নামে। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে। আইনস্টাইন তার সম্পর্কে নিজেই বলেছেন, জগদীশচন্দ্র যেসব অমূল্য তত্ত্ব পৃথিবীকে উপহার দিয়েছেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত।